ফিরছি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা দুটি গল্প, ক্ষুদিত জীবন এবং কামরা আর আমরা। হেমেন্দ্র কুমার রায় জন্মেছিলেন 1888 সালে। কিশোরদের জন্য লিখে গেছেন অনেক রহস্য অ্যাডভেঞ্চার। অলৌকিক এবং ভৌতিক গল্পেও তাঁর জুড়ি মেলা ভার। তাঁর সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য চরিত্র জয়ন্ত মানিক, ইন্সপেক্টর সুন্দরবাবু। তাঁর লেখা বিখ্যাত বই বলতে যখের ধন, জয়ন্তের কীর্তি, আবার যখের ধন ইত্যাদি। শুধু লেখক নয়, তিনি ছিলেন একজন সফল গীতিকারও। তাঁর মৃত্যু হয় 1963 সালে। এই গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত হেমেন্দ্র কুমার রায় কিশোর ভৌতিক সমগ্র এই বইটি থেকে। শুরু হচ্ছে প্রথম গল্প, ক্ষুদিত জীবন। আশ্চর্য ঘটনা ঘটেছে। আমাদের ছোট শহরটিতে অসাধারণ ঘটনা ঘটত না, কিন্তু সম্প্রতি সেখানে দস্তুর মতো উত্তেজনা সাড়া পড়ে গিয়েছে। ভৈরব গড়গড়ি ছিলেন তান্ত্রিক। আমাদের বাড়ির কাছেই দুখানা ঘর ভাড়া নিয়ে তিনি বাস করতেন। সারা দিন এবং গভীর রাত পর্যন্ত তিনি তার পুজো অর্চনা নিয়েই ব্যস্ত থাকতেন। বেশি লোকের সঙ্গে তার মেলামেশা ছিল না, তবে কি কারণে জানি না আমার দিকে তিনি কিঞ্চিত আকৃষ্ট হয়েছিলেন। মাঝে মাঝে সময় পেলে আমার বাড়িতে এসে গল্প সল্প করে যেতেন। ভৈরবের বয়স 50-এর কাছাকাছি, রং কালো, দেহ শীর্ণ কিন্তু অতি দীর্ঘ। তাঁর চেহারার ভেতর সব থেকে আগে নজরে পড়ে চোখ দুটো। মনে হতো কোটরের ভিতর থেকে যে দুটো তীক্ষ্ণ চোখ উঁকি মারছে, তারা যেন ভৈরবের নিজের চোখ নয়। কেন এমন মনে হতো জানি না, কিন্তু মনে হতো অমন রহস্যময় চোখ আমি আর কোনো মানুষের দেখিনি। খবর পেলুম হঠাৎ ভৈরব মারা পড়েছেন। আমি ডাক্তার, খবর পেয়েই দেখতে গেলাম। পরীক্ষা করে বুঝলুম হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার ফলেই তার মৃত্যু হয়েছে। তিনি চোখ খুলেই মারা পড়েছেন। সেই দুটি অদ্ভুত চোখ। এখন তারা স্থির বটে, কিন্তু এখনো তেমনই রহস্যময়। স্থিরতা ছাড়া তাদের মধ্যে মৃত্যুর আর কোনো লক্ষণই ছিল না। ভৈরবের আত্মীয় স্বজন কেউ নেই। তিনি একেবারেই একলা থাকতেন, কাজেই সব দাহের ব্যবস্থা করতে হলো পাড়ার লোকেদের। সন্ধ্যের সময় জোনা কয়েক লোক নিয়ে ভৈরবের বাসায় গিয়ে হাজির হল। যে ঘরে ভৈরবের দেহ ছিল তার দরজায় আমি নিজে হাতে তালা বন্ধ করে গিয়েছিলাম। এখন গিয়ে দেখি দরজা খোলা, তালাটা পড়ে রয়েছে মেঝের ওপর। চোর টোর এসেছিল নাকি? তাড়াতাড়ি ঘরে ঢুকে আরো হতভম্ব হয়ে গেল। এই একটু আগে আমি নিজে চৌকির ওপর যে মৃতদেহটা পরীক্ষা করে গিয়েছি, সেটা আর সেখানে নেই। ঘরে বাইরে চারিদিকে অনেক খোঁজাখুঁজি করা হলো, মরা পাওয়া গেল না। মরা তো আর বেঁচে উঠে ভেতর থেকে বাইরের তালা খুলে বেরিয়ে যায়নি। তবে কি কেউ লাশ চুরি করেছে? সম্ভব, কিন্তু মরা চুরি করে কার লাভ হবে সেটা আন্দাজ করা গেল না। ব্যাপারটা নিয়ে আমাদের ছোট শহরটি কিছুদিনের জন্য সরগরম হয়ে উঠল। তারপর ভৈরবের কথা আমরা একেবারে ভুলে গেল। 3 বছর পরের কথা, দেশে আবার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নানা লোকের হাঁস, মুরগি, ছাগল, বেড়াল, কুকুর, এমনকি গরু মোষ পর্যন্ত চুরি যেতে লাগলো। পুলিশে খবর দিয়েও কোনো কিনারা হলো না। কারা চুরি করে এবং এত জন্তু জানোয়ার লুকিয়েই বা রাখে কোথায়, কেউ তা আবিষ্কার করতে পারল না।
গৃহস্থেরা জ্বালাতন হয়ে উঠল। গরু, মোষ ইত্যাদি তো মূল্যবান জন্তু, কিন্তু বিড়াল ও দেশি কুকুরও যে অদৃশ্য হচ্ছে, এই আবার কিরকম রহস্য? বিড়াল কুকুর নিয়ে চোর করবে কি? অনেক মাথা খাটিয়েও এই অদ্ভুত ব্যাপারের অর্থ বুঝতে পারলাম না। সেদিন একটু বেশি রাত পর্যন্ত বসে বই পড়ছিলাম। বাইরে ক্ষীণ চাঁদের অস্পষ্ট আলো। বাগান থেকে শোনা যাচ্ছে একটা বিড়ালের ম্যাও ম্যাও ডাক। খানিক পরেই বিড়ালটা হঠাৎ খুব জোরে আর্তনাদ করেই একেবারে চুপ মেরে গেল। চোরের উৎপাতে মনটা এমনিতেই সন্দিগ্ধ হয়েছিল। কোথাও ছায়া নড়লেই চোর দেখি। বিড়ালটা তীব্র চিৎকারে চমকে বাইরের দিকে তাকিয়ে মনে হলো একটা মূর্তি দৌড়ে বটগাছটার তলায় গিয়ে অন্ধকারে গা ঢাকা দিল। ওই কি চোর? নইলে পালাবে কেন? তাড়াতাড়ি ঘরের কোণ থেকে একগাছা লাঠি তুলে আমিও বেরিয়ে বটগাছের দিকে ছুটে গেলাম। এতদিন পরে বোধহয় চোরকে হাতে পেয়েছি। বটগাছের তলায় ঘুটঘুটে অন্ধকার। এক জায়গায় কি যেন চকচক করছে। চোরের চোখ নাকি? হাঁকলুম, কে তুমি? সাড়া নেই। কিন্তু চোখই হোক আর যাই হোক, আরো বেশি চকচক করে উঠল। লাঠি গাছা বাগিয়ে ধরে সাবধানে এগোতে লাগলো। তখনই শুনলুম হিংস্র বন্য জন্তুর মতন কণ্ঠে একটা ক্রুদ্ধ গর্জন। কে বলে উঠল, আর এগিয়েও না ডাক্তার, শিগগির চলে যাও। আমায় চেনে দেখছি। আমি জিজ্ঞেস করলুম, কে তুমি? আমি ক্ষুধার্ত, আমার অন্য কোনো পরিচয় নেই। তুমি আলোয় বেরিয়ে এসো, আমি তোমাকে দেখতে চাই। আমাকে দেখবার চেষ্টা করো না, আমি হচ্ছি সাক্ষাৎ মৃত্যু। পালিয়ে যাও ডাক্তার, পালিয়ে যাও। আর শোনো, রাত্রে আর কখনো বাইরে বেরিও না, ভয় পাবে, বিপদে পড়বে। আবার ভয় দেখানো হচ্ছে? দাঁড়াও, তোমার চালাকি বার করছে। আমার চেঁচানো শুনে চারিদিক থেকে লোক ছুটে এলো। সকলেরই মুখে একই প্রশ্ন, ব্যাপার কি? চোর ধরেছি, ওইখানে লুকিয়ে আছে। সকলে চারিদিক থেকে গাছটাকে ঘিরে ফেলল। আলো এলো, কিন্তু গাছের তলায় কেউ নেই। কেবল দূর থেকে ভেসে এলো এক বিকট ও সুদীর্ঘ অট্টহাসির শব্দ। সে হাসিও যেন ক্ষুধার্ত, শুনে শিউরে উঠতে হয়। কে এই লোক? চোর না অন্য কেউ? ও যা বলল তার অর্থই বা কি? ও ক্ষুধার্ত বলে আত্মপরিচয় দিল কেন? আমাকে রাত্রে পথে বেরোতে মানা করলো কেন? এমন নানান প্রশ্ন মনের ভেতর ঘুরে বেড়াতে লাগলো। মাসখানেক পরের কথা। আবার সব নতুন কাণ্ড। জন্তু চুরি বন্ধ হল না, তার উপরে মানুষও অদৃশ্য হতে লাগলো। 1 মাসের মধ্যে 5 জন মানুষ অদৃশ্য হয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই তারা রাত্রে বাইরে বেরিয়ে আর বাড়িতে আসেনি। বলেছি, আমাদের ছোট শহরে অসাধারণ ঘটনা ঘটে না। এই নতুন কাণ্ডের জন্য দিকে দিকে জাগল বিষম বিস্ময় ও ভীষণ আতঙ্কের সাড়া। শহরের পথে পথে সারা রাত ঘুরে বেড়াতে লাগলো দলে দলে পাহারাওয়ালা। সন্ধে হলেই গৃহস্থরা বাড়ির দরজা বন্ধ করে বসে থাকে। দলে ভারী না হলে কেউ আর পথে পা বাড়াতে ভরসা করে না। সূর্য অস্ত গেলেই সব দোকানে তালা পড়ে। অবশেষে একদিন একটা অদৃশ্য মানুষের মৃতদেহের খানিকটা পাওয়া গেল।
তার দেহের ওপর অংশটা শেয়াল বা অন্য কোনো জানোয়ার খেয়ে গেছে। কেমন করে সে মারা পড়ল তা কেউ আন্দাজ করতে পারল না। তাহলে যারা অদৃশ্য হয়েছে তাদের সবাই মারা পড়েছে হত্যাকারীর হাতে। কিন্তু এমন অকারণ নরহত্যা কেন? যাদের পাওয়া যাচ্ছে না তাদের প্রত্যেকেই নিম্ন শ্রেণীর গরিব লোক। টাকার লোভে কেউ তাদের খুন করেনি। তাদের শত্রু আছে এমন প্রমাণও পাওয়া গেল না। কে এই মহানির্দয় খুনি, যে কেবল খুনের আনন্দেই খুন করে চলেছে? ডাক্তার মানুষ, রাত্রে প্রায়ই আমাকে রোগী দেখতে যেতে হয়। তবে বেশি দূর যেতে হলে সঙ্গে আজকাল লোক নেই। আজ বাড়ির কাছেই একটা কলেরার রোগীকে দেখতে যেতে হলো। বেশি দূর নয়, মিনিট 7-8 হাঁটা পথ। একলাই ফিরছি, চাঁদনি রাত। এতক্ষণ চারিধার ধপধপ করছিল, কিন্তু হঠাৎ মেঘ এসে গ্রাস করল চাঁদকে। বাতাসের জোর ক্রমেই বাড়ছে। বৃষ্টি আসতে আর দেরি নেই। তাড়াতাড়ি পা চালিয়ে দিল। হাতে নিল টর্চটা। এমন অন্ধকার হবে জানলে একলা আসতুম না। ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে বাঁচি। পথ একেবারে নির্জন। মফস্বলের এই শহরে চাঁদনি রাতে পথে আলো দেওয়ার ব্যবস্থা নেই। মাঝে মাঝেই টর্চ জ্বালতে হচ্ছে। পথ একটা ছোট মাঠে গিয়ে পড়েছে। ওই মাঠ পেরোলেই আমাদের পাড়া। মাঠের মাঝখানে একটা পুকুর, আর তার পাড়ে গোটা কয়েক গাছ। সেইখানে এসেই মনটা ছ্যাঁত করতে লাগলো। মনে পড়ল অজানা হত্যাকারীর কথা। গাছের ডাল পাতায় বাতাসের শব্দ শুনেও চমকে চমকে উঠতে লাগল। আমি বরাবর লক্ষ্য করে দেখেছি, রাত্রে খোলা জায়গায় ভয় হয় না, কিন্তু যেখানে থাকে জঙ্গল বা গাছপালা, রাত্রির বিভীষিকা যেন সেইখানেই গিয়ে বাসা বাঁধে। গাছে গাছে শোনা যায় যেন অশরীরীদের কানাকানি। আধারে আবছায়ায় চলতে থাকে যেন ইহলোকের বিরুদ্ধে পরলোকের ষড়যন্ত্র। মেঘলা রাত, অন্ধ পৃথিবী, জনশূন্য মাঠ। হঠাৎ বিরক্ত কণ্ঠস্বর শুনলাম, ডাক্তার, ডাক্তার, আবার তুমি রাতে বেরিয়েছ? বুক কেঁপে উঠল। বললাম, কে? ক্ষুধার্ত, ক্ষুধার্ত, দারুণ ক্ষুধা আমার। মাংস চাই, হাড় চাই, রক্ত চাই। দিতে পারবে তুমি? পারবে না, পারবে না। ভয়াবহ হাসি, ভয়ানক কণ্ঠস্বর। কে? পাগল? এই কি মানুষ খুন করে? যেন বোবা হয়ে গেলাম। ভয় নেই ডাক্তার, আমি তোমার শত্রু নই। তাই তো বারবার তোমাকে সাবধান করে দিচ্ছি, কখনো রাত্রে বেরিও না। কি জানি, যদি আমার ক্ষুধা জাগে, আমার যে বিশ্বগ্রাসী ক্ষুধা। পালাও ডাক্তার, শিগগির পালাও। আতঙ্কের মধ্যেও যেন জাগলো ভীষণ কৌতূহল। ধা করে দিলুম টর্চটা টিপে। হে ভগবান, এ কি বিভীষিকার মূর্তি! গাছতলায় হাঁটু গেড়ে বসে আছে। এ যে সেই তান্ত্রিক ভৈরব গড়গড়ি,
3 বছর আগে আমাদেরই সামনে যে মারা পড়েছে এবং যার মরা খুঁজে পাওয়া যায়নি। ভৈরবের মুখময় রক্ত এবং তার সামনেই মাটির উপর পড়ে রয়েছে রক্তাক্ত মৃতদেহ। পালাও ডাক্তার, শিগগির পালাও। প্রচন্ড গর্জন করে ভৈরব এক লাফ মেরে টর্চের আলো রেখার বাইরে গিয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে শুনলাম দ্রুত পায়ের শব্দ। আমিও ঝড়ের বেগে ছুটলাম মাঠের ওপর দিয়ে বাড়ির দিকে। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন ক্ষুদিত জীবন। এবার শুনবেন পরবর্তী গল্প কামরা আর আমরা। এই গল্পটি সানডে সাসপেন্সে প্রথম প্রচারিত হয় 28 সেপ্টেম্বর 2014 সালে। শুরু হচ্ছে কামরা আর আমরা। খোকা, আজ না গেলেই নয়। ওরে, আজ অগস্ত্য যাত্রা রে, আজকে বিদেশে যেতে নেই। সুটকেসটা গোছাতে গোছাতে আমি বললাম, কেন বলো দেখি মা, আজ বিদেশে গেলে কি হয়? আজকের দিনে যাত্রা করে অগস্ত্যমুনি আর ফিরেই আসেননি। অগস্ত্যমুনির বউ ভারী কোঁদল করতো, তার ভয়ে এই আসি বলে তিনি পিটটান দিয়েছিলেন। কই শাস্ত্রে সে কথা তো লেখে না। আরে শাস্ত্রে সে কথা লিখলে অগস্ত্যমুনির বউ মানহানির মামলা এনে শাস্ত্রকারকে জব্দ করে দিতেন যে, কাজেই শাস্ত্রকাররা সেসব কথা চেপে গেছে। না রে না, তুই বোঝ, বিন্ধ্য পাহাড় বলে কথা। থাক মা, ও গল্প আমিও জানি। তোমার কোনো ভয় নেই মা, মাসখানেক ভারতবর্ষের বুকে বেরিয়ে আবার আমি ঠিক ফিরে আসব। তোমার মতো মাকে ছেড়ে কোনো ছেলে কি ঘর ভুলে থাকতে পারে? এই নাও, একটা প্রণাম নিয়ে হাসি মুখে আমাকে আশীর্বাদ করো। মা খুঁতখুত করতে করতে আমাকে আশীর্বাদ করলেন। সাবধানে যাস, কি থেকে কি হয়ে যাবে, কথা শোনে না। ঠিক আছে, সাবধানে যাস বাবা। দুর্গা দুর্গা। যতীন আর আমি দুই বন্ধুতে দেশ বেড়াতে বেরিয়েছি। যতীন পড়ে ল কলেজে আর আমি মেডিকেল কলেজে। হাওড়া স্টেশনে গিয়ে একটা সেকেন্ড ক্লাস কামরায় ঢুকলাম। এ সময় কেউ বেড়াতে যায় না বলেই আমরা বেড়াতে বেরিয়েছি। গাড়িতে ভিড় থাকবে না, দিব্যি ধীরে সুস্থে শুয়ে বসে হাত পা ছড়িয়ে আরাম করে যেতে পারবো। পুজোর সময় আর বড়দিনে বেড়াতে যাওয়ার পায়ে নমস্কার, সে কি বেড়াতে যাওয়া না নরক যন্ত্রণা ভোগ করা। প্রথমেই আমাদের বেনারসে যাওয়ার কথা। সেখানে গিয়ে পৌঁছবো কাল প্রায় দুপুরে। সারা রাত ট্রেনেই কাটাতে হবে। কাজেই আমাদের কামরায় লোক নেই দেখে ভারী আনন্দ হলো। বাইরের কোনো লোক আসবার আগেই তাড়াতাড়ি দুখানা বেঞ্চে দুটো বিছানা বিছিয়ে আমরা দুজনেই শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে দুই বন্ধুতে অনেক গল্প হলো। তারপর ট্রেন যখন বর্ধমান পার হলো, যতীন উঠে আলো নিভিয়ে দিল। খানিক্ষণ পরে অন্ধকারেই যতীনের নাক ডাকার আওয়াজ শুনতে শুনতে আমারও চোখ জুড়িয়ে এলো। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, আচমকা আমার ঘুম ভেঙে গেল। কে আমার গা ধরে নাড়া দিচ্ছে? ধীরে ধীরে উঠে বসলাম। সঙ্গে সঙ্গে সামনের বেঞ্চ থেকে যতীনও ধর্মর করে উঠে বসল। আমি বললাম, এই যতীন, আমার ঘুম ভাঙালে কেন? যতীন বলল, আরে আমিও তো তোমাকে ওই কথাই জিজ্ঞেস করতে চাই। তার মানে? তুমি তো আমার গা ধরে নাড়া দিচ্ছিলে। আমি আশ্চর্য হয়ে বললাম, সে কি হে, আমি তো দিব্যি আরামে ঘুমিয়েছিলাম, তুমি তো আমায় গা নাড়া দিয়ে আমাকে তুলে দিলে। বেশ লোক, যাই হোক, নিজে আমাকে ধাক্কা মেরে তুলে দিয়ে আবার আমার ঘাড়েই দোষ চাপাচ্ছ। না ভাই, সত্যি বলছি, আমি এখান থেকে এক পা নড়িনি। তোমাকে আমি ধাক্কা তো মারিনি, বরং আমাকে তুমি ধাক্কা মেরেছ। আমার সঙ্গে ঠাট্টা হচ্ছে বুঝি? যতীন গম্ভীর স্বরে বলল, মানে তাহলে তো গাড়িতে তো আর জনপ্রাণী নেই, আমাদের দুজনকে তবে ধাক্কা মারলো কে? চোট্টর আসেনি তো?
শুনেই তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে আমি আবার আলো জ্বেলে দিলাম। এদিকে ওদিকে তাকিয়ে দেখলাম কামরায় আমরা দুজনে ছাড়া আর কেউ নেই, এবং আমাদের জিনিসপত্রগুলোর একটাও অদৃশ্য হয়নি। যতীন বলল, নিশ্চয়ই চোর এসেছিল। ভাগ্যিস আমাদের ঘুমটা ভেঙে গেল, তাই চুরি করবার আগেই তাকে সরে পড়তে হয়েছে। খুব জোর বেঁচে গেছি। জানলাগুলো সব বন্ধ করে দাও, আর আলো নিবি আর কাজ নেই। আচ্ছা জ্বালাতন। আবার খানিকক্ষণ বসে বসে গল্প হলো, তারপর আবার দুজনেই ঘুমিয়ে পড়লাম। কিন্তু আবার ঘুম ভেঙে গেল। এবার কেউ আর ধাক্কা মারছিল না। এবারে কামরার ভেতর থেকে পরিত্রাহী স্বরে একটা কুকুর আর্তনাদ করছিল। আলো জ্বালিয়ে শুয়েছিলাম, কিন্তু উঠে দেখি কামরার ভেতরে ঘুটঘুট করছে অন্ধকার। অন্ধকারে যতীনের গলা পেলাম। এ আবার কি ঝামেলা রে বাবা! আজ কি রাজ্যের আপদ এখানে এসে জুটেছে? কুকুরটা যেভাবে চেঁচাচ্ছে তাতে মনে হচ্ছে সে ভয়ানক জখম হয়েছে। কিন্তু কামরা জানলা দরজা সব বন্ধ, সে ভিতরে এলোই বা কেমন করে? কুকুরটা হঠাৎ একবার কেউ কেউ করে চেঁচিয়েই একেবারে চুপ মেরে গেল। যতীন, আলো নেবালো কে? জানি না তো, আমি ভাবলাম তুমি নিবিয়েছ। কুকুরটা ভেতরেই আছে, বেঞ্চি থেকে পা নামানো যাবে না, ব্যাটা যদি খ্যাঁক করে কামড়ে দেয়। তোমার টর্চটা কোথায়? এই তো আমার পাশেই আছে। জেলে দেখো তো কুকুরটা কোথায় আছে। যতীন টর্চ জেলে দেখতে লাগলো, আর আমি আমার মোটা লাঠিটা মাথার উপর তুলে প্রস্তুত রইলাম। কুকুর যদি তেড়ে আসে তাহলে তখনই তার ভবলীলা সাঙ্গ করে দেব। কিন্তু কামরার কোথাও কুকুরটাকে আবিষ্কার করা গেল না। এখানে কুকুর টুকুর কিচ্ছু নেই। সুইচের কাছে গিয়ে দেখি সুইচ টেপাই আছে। অসম্ভব। কিন্তু এই যে এখনই কুকুরটা চেঁচাচ্ছিল, সে এলোই বা কেমন করে আর গেলই বা কোথায়? আমার মনে হয় কুকুরটা বোধহয় পাশের কামরা থেকে চেঁচাচ্ছিল। আমরা ঘুমের ঘরে ভুল শুনেছি। ঠিকই বলেছ, কিন্তু আজকে ঘুমের দফার ইতি। এসো বসে গল্পই করা যাক। এই বলে আমি এসে বসে পড়লাম, এবং মনে হলো সঙ্গে সঙ্গে আমার পাশেই ঠিক যেন আর একজন কে বসে পড়ল। নিবিড় অন্ধকারে কামরার ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না। বললাম, নিজের বিছানা ছেড়ে হঠাৎ উঠে এলে যে যতীন? ওপাশের বেঞ্চ থেকে যতীন বলল, কই, আমি তো এখান থেকে উঠিনি। আমার পাশে হাত বাড়িয়ে দেখলাম, কই, কেউ তো সেখানে নেই। তারপরেই শুনতে পেলাম আমার কানে কি ফিসফিস করে কথা বলছে। কি বলছে তা বোঝা যাচ্ছে না বটে, কিন্তু কথা যে কেউ বলছে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। হঠাৎ যতীন বলল, মোহন, 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 তুমি কোথায়? আমি আড়ষ্টভাবে বললাম, আমার বিছানায়। তবে তবে আমার কানে কানে কে কথা বলছে? জবাব না দিয়ে দুপাশে দু হাত বাড়িয়ে দিলাম, কিন্তু কারুর গায়ে হাত লাগলো না। অথচ তখনও আমার কানের কাছে মুখ এনে কে ফিসফিস করছে। ডাক্তারি বই, রোজ দু হাতে টাটকা বা পচা মরার দেহে হাসি মুখে ছুরি চালায়। গভীর রাত্রে একলা মরার পাশে অম্লান বদনে বসে থাকি, স্বপ্নেও কখনো ভূত দেখিনি। তবু কেন জানি না আজকে এই অন্ধকারে আমার সর্বাঙ্গ কি একটা অজানা ভয়ে পাথরের মূর্তির মতো স্থির ও ঠান্ডা হয়ে গেল। একখানা হাত নাড়বার শক্তিও আর রইল না। যতীনেরও বোধহয় সেই অবস্থা। সে প্রায় কান্নার সুরে বলল, মোহন, মোহন,
কামরার ভেতরে কারা যেন এসেছে। কে আমার সঙ্গে ফিস ফিস করে কথা বলছে। ওই শোনো শোনো, ওই যে কে আবার ঘরে চলে বেড়াচ্ছে। সত্যি কথা, ঘর ময়কে চলে বেড়াচ্ছে। খট 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 খড়মড় খড়মড়, এ যেন কোনো মাংসহীন হাড়ের আওয়াজ। এ ভীষণ আওয়াজ আমি জানি। কঙ্কালকে নাড়লে ঠিক এমনই অস্থি ঝঙ্কার জেগে ওঠে। কিন্তু তখন আর আমার নড়বার শক্তি নেই। কে যেন কি জাদু মন্ত্র পড়ে আমার সমস্ত দেহকে পক্ষাঘাতগ্রস্ত করে দিয়েছে। অচম্বিতে আরেক ব্যাপার, কামরার এক কোণ থেকে মেয়ে গলায় কে যেন কাঁদতে লাগলো। কানের কাছে সেই ফিসফিস কথা, ঘরময় কঙ্কালের সেই চলা ফেরার খটখটানি, এক কোণ থেকে মেয়ে গলায় সেই কান্না, গাঢ় অন্ধকারে ডুবে আড়ষ্টভাবে বসে বসে একসঙ্গেই সব শুনতে লাগলাম। যতীনের কোনো সাড়া নেই। সে ভয়ে অজ্ঞান হয়ে যায়নি তো? ও আবার কি মার্বেলের গুলির মতো দুটো জ্বলন্ত রক্তের মতো কি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কি ও দুটো অন্ধকারের অগ্নিময় চক্ষু। চোখ দুটো ভাসতে ভাসতে আমার কাছ থেকে হাত তিনেক তফাতে এসে শূন্যে স্থির হয়ে রইল, যেন আমাকে খুব ভালো করে নিরীক্ষণ করছে। দেখতে দেখতে সেই আগুন চোখ দুটোর রং নীল হয়ে এলো। রক্ত রঙে যে চোখ দুটোকে দেখাচ্ছিল ক্রুদ্ধ নীল রঙে, তাদের দেখাতে লাগলো বিষাক্ত। হঠাৎ কেমন একটা বিদ্যুৎ প্রবাহ এসে আমাকে চাঙ্গা করে দিল। এক মুহূর্তে আমার সব মোহ কেটে গেল। আমি এক লাফে দাঁড়িয়ে উঠে অন্ধকারের ভেতরেই দু হাতে দুধদার ঘুষি ছুটতে ছুটতে পাগলের মতো চেঁচিয়ে উঠলাম, আমি তোদের ভয় করি না, আমি তোদের ভয় করি না, আমি তোদের কাউকে ভয় করি না, সরে যা, সরে যা সব, আমি তোদের কাউকে ভয় করি না। তৎক্ষণাৎ কামরার ইলেকট্রিক লাইট আবার দপ করে জ্বলে উঠল। নিজের বিছানায় বসে যতীন ঠকঠক করে কাঁপছে। তার অবস্থা আমার চেয়ে ভালো নয়। কামরার ভেতরে আর সেই আগুন চোখ দেখা গেল না। কোন রকম শব্দ বা কান্নার আওয়াজ কানে এলো না। আমরা দুজন ছাড়া সেখানে আর কেউ নেই। হাঁপাতে হাঁপাতে যতীনের পাশে গিয়ে বসে পড়লাম। যতীন অস্ফুট স্বরে বলল, আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? আমারও তাই মনে হচ্ছে। একদিকে তাকিয়ে যতীন তীব্র স্বরে বলে উঠল, না, স্বপ্ন নয়, ওই দেখো। ঠিক যেন শূন্যকে বিদীর্ণ করে ফিনকি দিয়ে কামরার মেঝের উপর রক্ত ছিটকে পড়ছে। তাজা লাল রক্ত। রক্তে রক্তে ঘর বুঝি ভেসে যায়। শূন্য যেন রক্ত প্রসব করছে। আমি আর সহ্য করতে পারলাম না। অ্যালার্ম কর্ড ধরে একেবারে ঝুলে পড়লাম। পর মুহূর্তে প্রচন্ড একটা ঝাঁকানি দিয়ে চলন্ত ট্রেন থেমে গেল। আমি আর যতীন এক এক লাফে ট্রেন থেকে বাইরে গিয়ে পড়লাম। গার্ড এসে জিজ্ঞেস করলো, তোমরা ট্রেন থামিয়েছ? আমি বললাম, হ্যাঁ। কেন? গাড়ির ভেতরে আমাদের জীবন বিপন্ন হয়েছিল। আসল ব্যাপারটা কি তা আমরা বলতে চাই না, কিন্তু ও কামরার ভেতরে আমরা যদি আর কিছুক্ষণ থাকতাম তাহলে হয় পাগল হয়ে যেতাম, না হলে মারা পড়তাম। গার্ড খানিকক্ষণ অবাক হয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, হ্যাঁ, এ বাবু, তোমার অসংলগ্ন কথার অর্থ আমি বুঝতে পারছি না। তুমি কি বলতে চাও, ভালো করে বুঝিয়ে বলো। যতীন বলল, ওই কামরায় ভূত আছে। গার্ড হো হো করে হেসে উঠল। কামরায় ভূত? এ একটা নতুন কথা হলো বটে। বাঙালি বাবুদের মাথা খুব সাফ। ট্রেনের কামরাতেও তারা ভূত আবিষ্কার করে। আমি বললাম, ভূত কিনা জানি না, কিন্তু ও কামরার ভেতরে আমরা এমন সব বিভীষিকা দেখেছি যা স্বাভাবিক নয়।
অ্যালার্ম কর টেনে বাজে কথা বলে তোমরা এখন আইনকে ফাঁকি দিতে চাও। ওসব চালাকি আমার সঙ্গে চলবে না, তোমাদের জরিমানা দিতে হবে। আমি বললাম, সাহেব আমি জরিমানা দিতে রাজি আছি, তবে ওই কামরায় আর ঢুকতে রাজি নই। আমার মুখের কথা শেষ হতে না হতেই একটা কাণ্ড ঘটে গেল। কামরার ভেতর থেকে আমাদের জিনিসপত্রগুলো সবেগে বাইরে নিক্ষিপ্ত হতে লাগলো। ট্রাঙ্ক, সুটকেস, ব্যাগ, পোটলা পুটলি প্রভৃতি। ঠিক যেন কে সেগুলোকে বাইরে ছুঁড়ে দিচ্ছে। গার্ড সাহেব মাথা হেট করে তাড়াতাড়ি মাটির উপর বসে পড়ল, নইলে যতীনের স্টিল ট্রাঙ্কটা নিশ্চয়ই তার মাথা ফাটিয়ে দিল। গার্ড চেঁচাতে লাগলো, একদল রেল পুলিশ ও কুলি হুড়মুড় করে কামরার ভেতরে গিয়ে ঢুকল এবং বলাই বাহুল্য সেখানে জনপ্রাণীর আধখানা টিকি পর্যন্ত দেখা গেল না। গার্ড উত্তেজিত ভীত কণ্ঠে আমাদের বলল, বাবু ব্যাপার কি বুঝতে পারছি না, ট্রেন লেট হয়ে যাচ্ছে, এখন আর বোঝবার সময়ও নেই। তবে তোমাদের কথাই সত্যি বলে মনে হচ্ছে। আপাতত তোমরা অন্য কামরায় উঠে পড়ো, আমি ট্রেন চালাবার হুকুম দেব। পাশের যে ইন্টার ক্লাসে গিয়ে আমরা উঠলাম তার মধ্যে অনেক লোক, সকলেই আমাদের কথা শুনবার জন্য ব্যগ্র। যতটা সংক্ষেপে পারা যায় তাদের কাছে আমাদের বিপদের কাহিনী বর্ণনা করলাম। একটি আধবুড়ো ভদ্রলোক, পোশাক দেখে তাকে রেল কর্মচারী বলে চেনা গেল, আমাদের কাছে এসে বললেন, মশাই, গেল বছর এই ট্রেনের এক কামরায় একটা ভীষণ হত্যাকাণ্ড হয়েছিল। আমি বললাম, তার সঙ্গে এ ব্যাপারের কি সম্পর্ক? সম্পর্ক সম্পর্ক হয়তো কিছুই নেই, তবু শুনুন না। রানীগঞ্জে গাড়ি থামলে পর দেখা যায় একটা সেকেন্ড ক্লাস কামরার ভেতরে দুজন পুরুষ, একজন স্ত্রীলোক, একটি শিশু আর একটি কুকুরের মৃতদেহ রক্তের মধ্যে প্রায় ডুবে আছে। কিন্তু কে বা কারা এতগুলো প্রাণীকে খুন করলো তার কোনো সন্ধান পাওয়া গেল না। আমি রুদ্ধশ্বাসে বললাম, একটা কুকুরও ছিল। তারপর তার কিছুদিন পরে ওই কামরাতেই তিনজন সাহেব হাওড়া থেকে আসছিল, কিন্তু রানীগঞ্জেই তারা গাড়ি থেকে নেমে পড়ে স্টেশন মাস্টারের কাছে অভিযোগ করে যে কামরার আলো নিভিয়ে দিয়ে কারা তাদের ভয়ানক ভয় দেখিয়েছে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও যারা ভয় দেখিয়েছিল তাদের পাত্তা পাওয়া গেল না। যতীন বলল, ভূতকে কখনো খুঁজে পাওয়া যায় নাকি? মানুষকে ভূত খুঁজে বের করে। তিনি বললেন, তারপর প্রায় ওই রকম সব অভিযোগ হতে লাগলো। আর লক্ষ্য করবার বিষয় এই যে অভিযোগ হয়েছে প্রত্যেকবার রানীগঞ্জ স্টেশনে। কেবল আপনারাই রানীগঞ্জ পার হতে পেরেছেন। হ্যাঁ, রানীগঞ্জ কেন, আরেকটু হলে না আমাদের দুজনকে ভবনদীর পারে যেতে হতো। আমি বললাম, যতীন, মায়ের কথা আর কখনো ঠেলব না। সত্যি আজকে যাত্রা অশুভ। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা দুটি গল্প, খোদিত জীবন এবং কামরা আর আমরা। গল্প পাঠে দীপ, পুষ্পল, ইন্দ্রাণী। বিশেষ সহযোগিতায় বর্ণালী। শব্দগ্রহণ রিচার্ড। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত দীপক রায়। প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি। কামরা আর আমরার পরিচালনায় অনির্বাণ ও অভিষেক। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা।